আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা মিনিট, আমি আরেকটা লাইট দিই। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার খুব বেশি সময় লাগবে না, আবার খুব কম সময়ও লাগবে না, বলা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করব খুবই কম্প্যাক্ট ওয়েতে 40-45 মিনিটের মধ্যে যাতে গুছাই দেওয়া যায় এই চ্যাপ্টারটা। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকেও সব জায়গা থেকে প্রশ্ন আসে না, অ্যাডমিশনে যেই জায়গাগুলা থেকে প্রশ্ন আসে ওই জায়গাগুলো বারবার করে পড়তে হবে, রাইট? তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আচ্ছা, এখানে পড়ার কিছু নাই। ঠিক আছে, মানে কি দেওয়া আছে দেখেন। এটা কিন্তু আমার যে আমি আমার ব্যক্তিগত হ্যান্ড নোট, আমার নিজের হাতের লেখা হ্যান্ড নোট টাইপ করানো হয়েছে। ওকে, সো ওইভাবেই আমরা আর কি প্রশ্নোত্তর ভাবে পড়বো। প্রশ্নোত্তর ভাবে পড়লে সুবিধাটা কি, আপনি দিন শেষে পরীক্ষার হলে গিয়ে কি ফেস করেন, প্রশ্ন ফেস করেন। সো প্রশ্ন আমি বলে দিচ্ছি, আপনি ওই হিসেবে উত্তরটা পড়েন, তাহলে দেখবেন আপনার প্র্যাকটিসটা বাড়বে। অ্যাপ্রনের হাফ হাতা বা থ্রি কোয়ার্টার হাতা হতে হয় কেন, অ্যাপ্রনের হাতা হাফ বা থ্রি কোয়ার্টার হতে হয় কেন, মানে বেসিক জিনিস আপনি জাস্ট জেনে রাখেন, অ্যাপ্রনের হাতা কি হইতে হয়, হাফ বা থ্রি কোয়ার্টার, যাতে হাতায় কোনো রাসায়নিক পদার্থ সহজে লেগে না যায়। তারপরে বুনসেন বার্নারের শিখা যাতে হাতে না লাগে, সহজ জিনিস। ওকে, তারপরে আসেন, নিরাপদ চশমা বা গোগলস বা সেফটি গ্লাস ব্যবহার করতে হয় কেন, কমন সেন্স। ক্ষতিকর ও সহজে উদ্বায়ী পদার্থ যাতে চোখে না ঢুকে যায়। তারপরে ছিটকে পড়া রাসায়নিক পদার্থ, বিষাক্ত ধোঁয়া যাতে চোখে না প্রবেশ করে, কমন সেন্স। ওকে, তারপরে আসেন, হ্যান্ড গ্লাভসের প্রয়োজনীয়তা, কমন সেন্স, জাস্ট অল্প, এগুলো থেকে প্রশ্ন আসে না। হ্যাঁ, অ্যাসিড ক্ষার বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শ যাতে না ঘটে, ফিল্টার পেপার, কাঁচের টুকরা, ভাঙা কর্ক ডাস্টবিনে ফেলার সময় যাতে হাতে না লাগে, এই জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়। ভেরি গুড। ল্যাবরেটরিতে ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস কেন ব্যবহৃত হয়? ওকে, ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস মানে হচ্ছে নাইট্রাইল গ্লাভস। কি নাইট্রাইল গ্লাভস মানে এগুলো হচ্ছে পচনশীল, অণুজীব দ্বারা পচনশীল নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা শ্রেয়। ল্যাবরেটরিতে রাসায়নিক গবেষণা উৎকর্ষ মানে এগুলা জাস্ট মাথায় রাখবেন যে বাজারে কম দামে পাওয়া সিনথেটিক গ্লাভস যেমন জিটেক্স, ল্যাটেক্স, ভিনাইল হ্যান্ড গ্লাভস পচনশীল না, অধিক দাহ্য। তাই আমরা পচনশীল গ্লাভস ব্যবহার করি। কোন গ্লাভস, এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমি বক্স করে দিচ্ছি, মানে অবশ্যই এই জায়গাটা আপনার মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কোন ধরনের গ্লাভস ব্যবহার করি, ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করি। এই গ্লাভসটার নাম কি, নাইট্রাইল গ্লাভস। ওকে, নাইট্রাইল গ্লাভস। ওকে, নাইট্রাইল গ্লাভস এর দুইটা বৈশিষ্ট্য লেখো। কোনো দরকার নেই, পড়তে হবে না, এতে অ্যালার্জি হয় না, জাস্ট এটা জেনে রাখেন। ওকে, অ্যালার্জি হয় না। গ্লাভসের ব্যবহারের কিওয়ার্ড, দেখেন গ্লাভস ব্যবহারের কিছু কিওয়ার্ড আছে, আমরা ওইগুলো একটু দেখবো। যেমন জ্বলন্ত বস্তু থেকে কি কে রক্ষা করে, জিটেক্স গ্লাভস। অ্যালার্জি সৃষ্টি করে কে, ল্যাটেক্স। ওকে, ওই যে অ্যালার্জি ল্যাটেক্স এরকম ভাবে চিন্তা করতে পারেন। ওকে, তারপর অ্যালার্জি সৃষ্টি থেকে বাঁচাবে কে, ল্যাটেক্স গ্লাস। ত্বকে বিরক্তি সৃষ্টি, ভিনাইল গ্লাভস। জৈব দ্রাবক নিউপ্রিন। বৈদ্যুতিক শক প্রতিরোধক কে, আপনার প্রাকৃতিক বা ল্যাটেক্স গ্লাভস। ওকে, জাস্ট একবার একটু রিভিশন দিবেন, একবার একটু হালকা পাতলা পড়বেন। ওকে, আচ্ছা, নিউপ্রিন গ্লাভস দরকার নাই, মাস্ক দরকার নাই, স্যান্ডেল নয় জুতা ব্যবহার করতে হয়, ক্যাপ ব্যবহার করতে হয়। ওকে, ফাইন। বাজারে প্লাস্টিকের চশমা কি থাকে, রক্ষা প্লেট থাকে। এইটা একটু মাথায় রাখবেন, রক্ষা প্লেট। ওকে, রক্ষা প্লেট, জাস্ট এতটুকু কি ওয়ার্ড গুলো মাথায় রাখবেন, বেশি কিছু পড়ার দরকার নেই। ওকে, তারপরে বিভিন্ন ধরনের গ্লাস আছে, গ্লাসের প্রকারভেদ আছে, আমরা সামনে দেখব। তো এখানে যেমন পাইরেক্স গ্লাস, কি বলে এটাকে, সংকেত। শক্ত পটাশ গ্লাস, যেমন এইগুলা কিন্তু দেখেন না, এখানে একটু টাইপিং মিস্টেক, পটলে গ্লাস লেখা আছে। যাই হোক, শক্ত পটাশ গ্লাস, যেমন কি এখানে পটাশিয়াম থাকবে, এগুলো কিন্তু কমা না। হ্যাঁ, এগুলো হচ্ছে ডট। তাহলে K2O CaO X SiO2, মানে জিনিসটা হচ্ছে এরকম। তারপরে পাইরেক্স গ্লাস, Na2O K2O জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, জাস্ট সংকেতগুলো দেখবেন। যেহেতু ঢাকা ভার্সিটি পরীক্ষা চলে গেছে, তার মানে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। জাহাঙ্গীরনগরও শেষ, তাই এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। সো এগুলো হালকা একটু দেখবেন, যেমন পাইরেক্স গ্লাসের সংকেত পড়বেন, সামনে আছে, সামনে দেখাচ্ছি। এই যে দেখেন, সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে এই জায়গার প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এইটাই। সর্বোত্তম পরিষ্কারককে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, সর্বোত্তম পরিষ্কারককে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মানে কি, K2CR2O7 আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওই যে আমরা জারক হিসেবে ব্যবহার করি, রাইট? K2CR2O7 গাঢ় H2SO4, এটা হচ্ছে তীব্র জারক, বুলেটে লেগে থাকা তেল গ্রিস দূর করে, সর্বোত্তম পরিষ্কারক। এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ওকে, তারপরে সোডিয়াম কার্বনেট 10 অণু পানি নাকি 105, এটা
মানে এরা আপনার বোঝার দরকার নাই। ডেকন 90 কি? কার্যকর পরিবেশ বান্ধব, পানিতে দূষণ সৃষ্টি করে না, 100% বায়োডিগ্রেডেবল, ফসফেট মুক্ত। তো এইটা একবার দেখে রাখতে পারেন, ডেকন 90। ওকে, ওকে, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তাহলে ক্রোমিক অ্যাসিড কিভাবে ময়লা পরিষ্কার করে? আমরা সবাই এই বিক্রিয়া জানি যে ক্রোমিক অ্যাসিড মানে এই যে আপনার KCl2 H2SO4 থেকে কি তৈরি হয়? জাইমান অক্সিজেন তৈরি হয়। তার মানে ওই জাইমান অক্সিজেনটাই কি আপনার পরিষ্কার করবে। এখন খেয়াল করেন, এই যে পরিষ্কারকের প্রসেসটা কি? জারণ প্রসেস। এটা একটু মাথায় রাখেন। ওকে, মাথায় রাখবেন, পরিষ্কারের যে প্রসেস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে জারণ। ওকে, জারণ প্রসেস। ওকে, সালফিউরিক অ্যাসিড দরকার নাই। মাথায় রাখবেন, গ্লাস সামগ্রী ধোয়ার জন্য এসিটোন বা প্রোপানন ব্যবহার করা হয়। প্রোপানন বা এসিটোন ব্যবহার করা হয়। কি ত্বকে লাগলে কি হয়, কয় পার্সেন্ট ব্যবহার করতে হয়, এগুলোর একটা বক্স আছে, সামনে পড়াবো, টেনশনের কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, এবার কাজ ক্ষয় করে কি? এইচএফ। শুধু এতটুকু জানেন, আর কিছু জানার দরকার নাই। এইচএফ কাজ ক্ষয় করে। কাজ একটু আগে বলছিলাম কর্মক্ষীর ক্লাসে, এইচএফ কাজ ক্ষয় করে, গ্লাস ক্ষয় করে। এইচএফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, এটা একটু জেনে রাখবেন। তারপর আসেন প্রাইমারি ও সেকেন্ডারি পদার্থ। ভাই ভাই ভাই, এইটা আমরা সবাই জানি, সেটা কি? কার্বন থাকলে প্রাইমারি, না থাকলে সেকেন্ডারি। ব্যতিক্রম কে? এইচসিএল। এইচসিএল এ কার্বন আছে, বাট ওইটা কিন্তু কার্বনের সি না, যাই হোক। তো এইচসিএল এ সি আছে কিনা দেখো। এই যে সি থাকলে প্রাইমারি, না থাকলে সেকেন্ডারি। যেমন এইচসিএল এ সি আছে, বাট তারপরও কি এটা সেকেন্ডারি হবে, রাইট? এইচসিএল হচ্ছে ব্যতিক্রম, আমরা সবাই জানি। এই যে এটা কিন্তু রেগুলার প্রশ্ন আসে, হ্যাঁ। এইচসিএল কি হবে? সেকেন্ডারি। ওকে, এইচসিএল কি? এইচসিএল হচ্ছে সেকেন্ডারি। ওকে, যেমন এই যে K2CR2O7 সি আছে, Na2C2O4 সি আছে, H2C2O4 সি আছে, সোডিয়াম কার্বনেট সি আছে। তার মানে সি থাকলে কি? প্রাইমারি। ওকে, আচ্ছা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, ভর ভিত্তিক বিশ্লেষণে কি ব্যবহার করা হয়? পোর্সেলিন বাটি। আর আয়তন মাত্রিক বিশ্লেষণে কি ব্যবহার করা হয়? মেজারিং সিলিন্ডার। তারপর হচ্ছে এই যে ফানেল, তারপর হচ্ছে বিকার। ওকে, তারপর হচ্ছে এখানে কি আছে? আপনার বুকনার ফানেল আছে, ওয়াশ বোতল আছে, বিকার আছে। ওকে, এগুলা জাস্ট একটু দেখে রাখেন, এগুলা থেকে এত বেশি প্রশ্ন আসবে না। যে জায়গায় থেকে প্রশ্ন আসবে এগুলো আমি দাগাই দিব, টেনশনের কোনো কারণ নেই। যেমন প্রাইমারি ও সেকেন্ডারি প্রচুর ইম্পর্টেন্ট, রেগুলার বেসিসে প্রশ্ন আসে। এই বছর মেডিকেলেও আসছে, রাইট? আপনি কেন পড়বেন না এগুলা? গ্লাস সামগ্রীর ব্যবহার বিধি, যেমন এই যে এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, যেমন দেখেন মিজারিং সিলিন্ডার সর্বনিম্ন 1 ml মাপতে পারে। মিজারিং সিলিন্ডার কি করে? সর্বনিম্ন 1 ml মাপতে পারে। আচ্ছা, বিভিন্ন আয়তনের তরল মাপার জন্য আমরা কি করি? মিজারিং সিলিন্ডার ব্যবহার করি। ওকে, মিজারিং ফ্লাক্স, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য কি লাগে? মিজারিং ফ্লাক্স লাগে। মিজারিং ফ্লাক্সে লেখা থাকে টিসি, টু কন্টেইন। ওকে, ফাইন। তারপরে বুরেট, এই যে ভাই 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 ভাই, বাইচা থাকো মইরা যাও, এটি লাগবে, হ্যাঁ। ক্ষুদ্রতম ভাগের আয়তন কি? 0.1 ml। টাইট্রেশনে জানা বা অজানা যে কোনো একটি এটার ভিতরে রাখা হয়। আমরা জানি না বুরেট, পিপেট হচ্ছে কি যে মাউথ পিপেটিং করি আমরা, রাইট? আর বুরেটে কি? বুরেটে ওই যে দাগ থাকে, এখানে এসিড থাকে, আর নিচে কনিক্যাল ফ্লাক্স থাকে, কনিক্যাল ফ্লাক্সের ভিতরে কি থাকে? ক্ষার থাকে, রাইট? তার মানে এটাতে দাগ দাগ থাকে, ওইটাই ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 ml, এটা তোমার জানতে হবে। ওকে, মেজারিং ফ্লাক্সে বিভিন্ন ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। এটাও একটা ভালো প্রশ্ন। আর গ্লাস মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন 1 ml মাপা যায়। বিক্রিয়া ঘটানো হয় কোন জায়গায়? কনিক্যাল ফ্লাক্সে। এটা টাইট্রেশনের জন্য, রাইট? এই যে নিচে কি থাকে? একটা কনিক্যাল ফ্লাক্স থাকে, রাইট? কনিক্যাল ফ্লাক্স থাকে। ওইটার ভিতরে বুলেট থেকে আস্তে আস্তে ফোটায় ফোটায় কি পড়ে? এসিড পড়ে। আর এটার ভিতরে ক্ষার দেই, বিক্রিয়া হয় কোন জায়গায়? কনিক্যাল ফ্লাক্সে। এটা আমরা সবাই জানি। ওকে, ওকে। পিপেট মানে কি? পিপেট মানে ওই যে আমরা যে মাউথ পিপেটিং করে হচ্ছে গিয়ে তোমার দ্রবণটা উঠাই, রাইট? প্রস্তুতকৃত দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য কি লাগে? পিপেট লাগে। এন্ড এটাতে কি লেখা থাকে? টিডি, টু ডিলিভার। ওকে, বিকার সবাই জানে। ওয়াশ বোতল, এটাও সবাই জানে, এটা থেকে প্রশ্ন আসে না। ওকে, বুনসেন বার্নারের শিখা পরীক্ষায় জারণ শিখা ব্যবহৃত হয় 1570°C। বায়ুছিদ্র ও বার্নার টিউবের ছিদ্র 1 অর্থাৎ খোলা, শীষ খালি হয় না। জ্বালানি পূর্ণ দহনে কার্বন থাকে না। পূর্ণ দহন হলে কার্বন থাকবে না, স্বাভাবিক। এখান থেকেও প্রশ্ন আসে না, টেনশন নাই, এখান থেকে প্রশ্ন আসে না। ওকে, স্পিরিট ল্যাম্প মানে মিথিলেটেড স্পিরিট জ্বালানি। আচ্ছা, কোনো প্রয়োজন নাই, আপনার লাগবে শুধু এই দুইটা জিনিস। আমরা ওই দিনও বলছি 95.6% ইথানল আর
4.4% পানি, এটাকে বলা হয় কি রেকটিফাইড স্পিরিট। আর মিথাইলেটেড স্পিরিট কি 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। এটার সাথে মানে রেকটিফাইড স্পিরিটের সাথে 5% মিথানল দিলে কি হয়, মিথাইলেটেড স্পিরিট। খুবই 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 ইম্পর্টেন্ট, আল্লাহর ওয়াস্তে এই বক্স ভুল করা যাবে না। ওকে, এই বক্স ভুল করা যাবে না। ওকে, একটা টেস্ট টিউবকে যখন আমরা হিট দিই, আমরা কিন্তু টেস্ট টিউবটাকে এইভাবে ধরি, মানে চিমটা দিয়ে এইভাবে ধরি, একটু অ্যাঙ্গেল করে ধরি। আপনারা যারা কাজ করছেন আপনারা জানেন কেন এইভাবে ধরি না কেন, ওই যে ওইটা উপরে উঠে যাবে, মানে কি আমার কেমিক্যালটা উপরে উঠে যাবে। তো 45 ডিগ্রি কোণে টেস্ট টিউব, আপনার টেস্ট টিউবকে হিট দিতে হয়, এটা আমরা সবাই জানি। গোলতুলি ফ্লাক্স, গোলতুলি ফ্লাক্স থেকেও বেশি কিছু আসে না, টেনশনের কোনো কারণ নাই। এই যে এগুলা লাগবে, সেটা হচ্ছে কোন দ্রবণকে গাঢ়ীকরণে রাজ অম্ল তৈরিতে, কোন দ্রবণকে গাঢ় করবেন বা রাজম্ল তৈরি করবেন, এগুলোতে বড় বাটি লাগে। আর ভর মাপবেন, ওইগুলোতে কি লাগে, ছোট বাটি লাগে। রাজম্ল বা অ্যাকোয়ারেজিয়া কি, রাজম্ল আর অ্যাকোয়ারেজিয়া কি বলতো, 1:3 HCl আর নাইট্রিক অ্যাসিড, রাইট? এটাকে আমরা কি বলবো, রাজম্ল বলবো। আমরা সামনে পড়বো, সমস্যা নেই। গ্লাস রোডের পরিবর্তে কি ব্যবহার করা হয়, ট্যাফলন রোড ব্যবহার করা হয়। গোলতলি ফ্লাক্সকে ধীরে ধীরে তাপ দেওয়া হয়, ওয়াটার বাথ বা পানি গাহে। ওকে, গোলতলি ফ্লাক্সকে ধীরে ধীরে তাপ দেওয়া হয়, মানে একদম কি ওয়ার্ড গুলা দিয়ে আমি লেকচার স্লাইডটা বানাইছি, যাতে করে বেশি কিছু আপনারা পড়তে না হয়। অল্প পড়বেন ভাই, অ্যাডমিশনের সময় এত কিছু পড়তে হয় না, অল্প পড়তে হয়, যতটুক পড়াবো ওটুক পড়বেন, আর কোনো কাজ নাই আপনার। ওকে, রাসায়নিক পদার্থ শুষ্ককরণে ডেসিকেটর ব্যবহার করা হয়। এতে শুষ্ককারক পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। দেখছেন, একদম জাস্ট জিস্ট লাইন গুলো রাখছি, জিস্ট লাইন গুলো। ওকে, আচ্ছা, কঠিন শুষ্ককারক কারা, কঠিন শুষ্ককারক ওই যে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আপনার পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো থেকে এত বেশি প্রশ্ন আসে না, মাথায় রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড আর P2O5 মানে ফসফরাসের পেন্টা অক্সাইড, যেটা এটা শুষ্ককারক এবং নিরোধক দুই হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আর আমরা কিন্তু জানি সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এরা কি নিরোধক। ওই যে মনে আছে, অ্যালকোহলের সাথে যদি তুমি অ্যালকোহলকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিডটা কি করবে, অ্যালকোহল থেকে পানি বের করে অ্যালকিন তৈরি করবে। অর্গানিকের বিক্রিয়া, আমরা ওই জায়গায় না যাই। ওকে, এগুলা কিন্তু অনেক ডিটেলসে পড়ানো যায়, বাট না, এখন হচ্ছে কি আপনার টাইম কম, আপনাকে অল্প টাইমের ভিতরে কিভাবে এফিশিয়েন্ট ভাবে, ইফেক্টিভলি আপনাকে কিভাবে এই চ্যাপ্টারটা শেষ করাই দেওয়া যায়, কিভাবে রিভিশনের জন্য পড়ানো যায়, ওইগুলো একটু পড়তে হবে, রাইট? সো এই বেশি কিছু পড়েন না, এই জায়গা থেকে বেশি কিছু পড়েন না। যেমন আমার যদি এটা মৌলে পর্যাপিত ধর্ম হইতো, তখন কি আমার আরেকটু অন্যভাবে পড়াইতে হইতো, মানে একটু ডিটেলসে পড়াইতে হইতো। এখন এই জিনিস ডিটেলসে জানার কিছু না, সোজা হিসাব। তাহলে সালফিউরিক অ্যাসিড আর P2O5 শুষ্ককারক নিরোধক দুই ভাবে ব্যবহার করা হয়। তরল নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওকে, ওকে। হ্যাজার্ড সিম্বল কাকে বলে, 10টা সিম্বল আছে, আমরা সবাই জানি। 10টা সিম্বল সম্পর্কে আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই। ওকে, BDH মানে হচ্ছে ব্রিটিশ ড্রাগ হাউস। ওকে, ব্রিটিশ ড্রাগ হাউস, এটা একটু জেনে রাখেন। হ্যাজার্ড সিম্বল কাকে বলে আছে এখানে, দরকার নেই, আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, ওয়ান কেমিক্যাল ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড কি, এইগুলা থেকে কখনোই প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই। ওকে, প্রতিপাদ্য বিষয় ছিল, আচ্ছা, সিএলপি রেগুলেশন মানে কি, সিএলপি মানে হচ্ছে, হাই, বাই বাই, একটু পরে আসতেছি। সিএলপি মানে কি, ক্লাসিফিকেশন, লেবেলিং, প্যাকেজিং। ক্লাসিফিকেশন, লেবেলিং, প্যাকেজিং, এই তিনটাকে একসাথে বলা হয় সিএলপি রেগুলেশন। প্রশ্ন আসে না এই জায়গা থেকে। হ্যাজার্ড সিম্বলের টি মানে হচ্ছে গিয়ে টক্সিক। ওকে, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, বেরিয়াম ক্লোরাইড, এগুলো আমরা একটু পরে দেখাচ্ছি, এগুলো আপাতত দরকার নাই, এগুলো আপাতত দরকার নেই, এগুলো একটু পরে দেখাচ্ছি। এগুলো আপাতত দরকার নেই, এগুলো দেখাচ্ছি। এমএসডিএস এর পূর্ণ মিনিং কি, এটা লাগবে। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, এটা পূর্ণ মিনিংটা লাগবে। সো এগুলা ইম্পর্টেন্ট। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় যা আছে তা ইম্পর্টেন্ট, বুঝছেন? এই জায়গাটা একটু খুব ভালো করে পড়েন। দেখেন, এই যে নাইট্রোঅ্যানিলিন, ক্লোরোফেনল, CH-Cl2, তারপর হচ্ছে আপনার CH-Cl3 হবে এটা, হ্যাঁ, CH-Cl3 হবে, CH3CN, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা Al, আর সোডিয়াম হাইড্রেট, এগুলা কি এফটি। এফটি মানে কি রে বাবা বলতো, এই যে দেখো, এই দেখো এখানে সব লেখা আছে, হ্যাঁ, এই দেখো, এফ মানে হচ্ছে ফ্ল্যামেবল, এফ মানে কি ফ্ল্যামেবল, আর টি মানে কি বলতো, টি মানে টক্সিক, টি মানে কি টক্সিক। তার মানে এফ টি মানে কি ফ্ল্যামেবল এবং টক্সিক, মানে দাহ্য এবং কি বিষাক্ত। তাহলে এই যে এরা হচ্ছে দাহ্য এবং বিষাক্ত, তোমার এইগুলো জানতে হবে, ওই সবগুলা পড়তে হবে না, তোমার এইগুলো জানতে হবে। নাইট্রোঅ্যানিলিন, ক্লোরোফেনল, CH-Cl3, CH3CN, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, আর কি আমার সোডিয়াম হাইড্রেট, এটা কি ফ্ল্যামেবল প্লাস টক্সিক। ওকে, ইথানল, বেনজিন, টলুইন, এরা কি ফ্ল্যামেবল এবং হার্মফুল, ফ্ল্যামেবল এবং হার্মফুল, ইথানল, বেনজিন, টলুইন। তারপরে এই দেখো, এই যে ক্ষার গুলা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, এগুলোও কিন্তু ক্ষার। ইথানোইক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় কি আছে, এটা কি রে,
এটা হচ্ছে অ্যানহাইড্রাইট, ওকে। তারপরে সালফিউরিক অ্যাসিড HCl, এটা হচ্ছে করোসিভ মানে ক্ষয়কারক। তারপরে আর্সেনিক অক্সাইড, করোসিভ আবার টক্সিক, ওকে। তার মানে তোমার এইগুলা জানতে হবে যে কে কি, সব না, জাস্ট এই জায়গায় যেগুলো আছে এইগুলো জানো, এর বাইরে থেকে কোনো কিছু জানার দরকার নাই। তারপরে আর কি জানবা, আরো অনেক পড়া আছে। এই যে তোমার ক্ষয়কারী পদার্থ পিএইচ দরকার নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড আলমারির উপর রাখলে ওই কাঠ পুরো কালো হয়ে যায়, কেন? কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে পানি শোষী, কাঠ হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এটা এটা একবার বুয়েটে আসছিল। সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে পানি শোষী এবং কাঠ হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তো ওরা বিক্রিয়া করে ফেলে সালফিউরিক অ্যাসিড কাঠের উপর পড়লে কাঠের তথা সেলুলোজে থাকা OH মাইনাস মূলক নিয়ে পানি বানায় এবং সেলুলোজ কার্বন গুঁড়ায় পরিণত হয়, তাই কালো হয়ে যায়। এই যে দেখো, কার্বন গুঁড়ায় পরিণত হয়েছে। তোমার বিক্রিয়া লাগবে না, তুমি জাস্ট জানো যে কাঠের উপর সালফিউরিক অ্যাসিড রাখলে পুরো কালো হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে নিচের যৌগগুলোর জন্য হ্যাজার্ড সিম্বল লেখো। এই যে দেখো, আমি ইচ্ছা করে প্রশ্ন লিখছি যাতে করে কি হয়, তোমার একটা আইডিয়া হয়ে যায়। যেমন HCl, H2SO4, H3PO4, তারপরে তোমার হচ্ছে গিয়ে ইথানোয়িক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, এগুলো কি দেখো তো, এই যে কোরোসিভ মানে সি। আর এন কি, এন হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, আর এন কি, এন হচ্ছে ইনভায়রনমেন্টালি টক্সিক, ওকে, মানে পরিবেশের জন্য ক্ষতিকারক। এই যে তুমি যখন এই প্রশ্নগুলো পড়বা তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তারপর NaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি CN। জারকদের জন্য কি, এই যে দেখো, জারক মানে কি অক্সিডাইজিং এজেন্ট, রাইট, ও থাকবে। আর এখানে এন কি, এন হচ্ছে ওই যে এনভায়রনমেন্টালি টক্সিক। জারকদের ভৌত অবস্থার শ্রেণী বিভাগ আমরা এগুলা কই পড়বো, কঠিন জারক, তরল জারক, গ্যাসীয় জারক, এগুলো কই পড়বো, এগুলো পড়বো পরিমাণগত রসায়নে, তাই এই জায়গায় কোনো পেরেশানি নাই, ওকে। লিকার অ্যামোনিয়া কি, লিকার অ্যামোনিয়া মানে হচ্ছে 30 থেকে 40% অ্যামোনিয়ার দ্রবণ, ওকে। 35 থেকে 40% অ্যামোনিয়ার দ্রবণ হচ্ছে লিকার অ্যামোনিয়া, ওকে ফাইন। তারপরে সালফিউরিক অ্যাসিড, NH4OH, সোডিয়াম, লিথিয়াম পরিবেশের উপর প্রভাব ব্যাখ্যা, এগুলোর দরকার নেই, এগুলো হচ্ছে গিয়ে রিটেন প্রশ্ন, এগুলোর দরকার নাই। মানে তোমাদের তো আপাতত রিটেন আসতেছে না, ওকে ফাইন। এবার ভালো করে তাকাও, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওকে। একটু একটু ভালো করে পড়তে হবে। যেমন ক্রোমোটোগ্রাফি, HPLC, GPLC আমরা জানি। স্পেকট্রোমেট্রি, IR, UV-Vis, NMR, ফ্লোরোসেন্স, মাস স্পেকট্রাম, এগুলো কি এই স্পেকট্রোমেট্রির সাথে সম্পর্কিত। থার্মো অ্যানালাইসিস মানে DSC, এটার ফুল মিনিং আছে বইয়ে, দরকার নাই। পারমাণবিক শোষণ বর্ণালী, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম, এটার ফুল মিনিং আসে। এক্সরে ব্যতিচার যন্ত্র, এক্সরে ডিফ্রেকশন, ওকে, এগুলা একবার করে পড়বা। যন্ত্রপাতির নাম, এগুলো একবার করে পড়বা, যন্ত্রপাতির নাম। সেমি মাইক্রো বিশ্লেষণে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা অলরেডি বুয়েটে আসছে একবার, মেডিকেলেও আসছে, ডেন্টালে আসছে খুব সম্ভবত। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S এর পরিবর্তে কি ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড ব্যবহার করা হয়। H2S এর পরিবর্তে থায়োএসিটামাইড ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড। মানে এই যৌগটা তুমি চিনো না, যেমন চিন্তা করো, এটার নাম কি বলতো, অ্যাসিডামাইড। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, সরি, এখানে NH2 হবে। এই অক্সিজেনের জায়গাতে এস আইসা পড়লে এটাকে আমরা বলি থাইও অ্যাসিটামাইড। বুঝছো, থাইও অ্যাসিটামাইড, ওই যে দেখো লেখা আছে থাইও অ্যাসিটামাইড। তাহলে এটা হচ্ছে থাইও অ্যাসিটামাইড ব্যবহার করে। কার পরিবর্তে, H2S এর পরিবর্তে থাইও অ্যাসিটামাইড ব্যবহার করা হয়, ওকে। ম্যাক্রো মানে পরিবেশ দূষণ, সেমি মাইক্রো মানে পরিবেশ বান্ধব, সেমি মাইক্রো মানে কি পরিবেশ বান্ধব, আর ম্যাক্রো কি, ম্যাক্রো হচ্ছে পরিবেশ দূষণ করে। আইডিয়াটা লাগবে। এবার খুব ভালো করে এদিকে তাকাও, ভালো করে এদিকে তাকাও। মাইক্রো যেটা এটা প্রচুর কস্টলি, প্রচুর প্রচুর কস্টলি, দূষণ একদমই হয় না। সেমি মাইক্রো যেটা পরিবেশ বান্ধব, দূষণ হয় না। আর ম্যাক্রো যেটা, এটাতে পরিবেশ দূষণ হয়, ওকে। সো এইটা হচ্ছে গিয়ে খুব ভালো করে একটু দেখবা যে কত মিলিগ্রাম করে নেওয়া হচ্ছে, কত ml করে নেওয়া হচ্ছে, কেন এটা হাজারি স্যারের বইয়ে কিন্তু আছে। সো হাজারি স্যারের অনুশীলনীতে আছে, সো এটা ইম্পর্টেন্ট। 0.5 থেকে 2 গ্রাম, 20 ml থেকে 30 ml, 50 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। আর এটা কি বলতো, 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। একটু চেক করে নিও, হ্যাঁ, একটু বইটা চেক করে নিও। আমি একটা বইটা চেক করি, হ্যাঁ, একটু বইটা চেক করি যে ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা। টাইপ করা তো, মানে আমার লেখা বুঝছে কিনা ওই আল্লাহ জানে। এক সেকেন্ড, এই যে এই জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ, আছে। ওকে, ম্যাক্রো বিশ্লেষণ, ম্যাক্রো মানে হচ্ছে 0.5 থেকে 2 গ্রাম, ওকে। তারপরে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, ওকে। 50 থেকে 200 মিলিগ্রাম, 50 থেকে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। আর এটা কত, 5 থেকে 20 মিলিগ্রাম। এই যে দেখছো, যে জায়গায় যেটা হচ্ছে আমার কষ্ট লাগতেছিল, 20 ml থেকে 30 ml, 0.2 ml থেকে
1 ml, এই যে দেখছো, বলছিলাম না একটু একটু ভেজাল আছে, হ্যাঁ একটু ভেজাল আছে। 0.2 ml থেকে 1 ml। 1 ml, ওকে। আর এটা কি বলতো, 200 মিলিগ্রাম। 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম, এটা পরিবেশ বান্ধব। আর এটা দূষণ হয় হবে, বাট কস্টলি, এফোর্ড করা যায় না। ওকে। এবার দেখো ফিউম হুড কেন ব্যবহার করা হয়। দরকার নাই, অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড থাকে, তুমি এতটুকু জেনে রাখো। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বক্স মেডিকেলের জন্য, মানে এগ্রি গুচ্ছ জিএসটি এগুলো সবকিছুর জন্যই লাগবে। কিসের বিকল্প কি, টলোইন, সিসিএল4, হ্যাঁ সরি, ক্লোরোফর্ম, সিসিএল4, এগুলোর পরিবর্তে কি ব্যবহার করা হয়, হেক্সেন। এটা কি ক্লোরোফর্ম, এটা কি সিসিএল4, এদের পরিবর্তে কাকে ব্যবহার করা হয়, হেক্সেনকে। এদের পরিবর্তে কাকে ব্যবহার করা হয়, হেক্সেনকে। বেনজিন, জাইলিন, এদের পরিবর্তে কাকে ব্যবহার করা হয়, টোলিয়নকে। বিউটানল 2 এর পরিবর্তে কাকে ব্যবহার করা হয়, বিউটানল 1। পটাশিয়ামের পরিবর্তে কাকে ব্যবহার হয়, ক্যালসিয়াম। তারপরে লেট ক্রোমাইটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ এটা পরীক্ষায় আসে। বিশেষ করে এই দুইটা প্রচুর ইম্পর্টেন্ট, যে ক্লোরোফর্ম, তারপরে পাইরিন, হ্যাঁ এগুলোর পরিবর্তে কি ব্যবহার করা হয়, হেক্সেন ব্যবহার করা হয়। বেনজিন আর জাইলিনের পরিবর্তে কাকে ব্যবহার করা হবে, টোলুইনকে ব্যবহার করা হবে। রাবিং অ্যালকোহল কি, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কি বলো। ওকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল 70%, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে রাবিং অ্যালকোহল। টিংচার আয়োডিন কি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 2 গ্রাম আয়োডিন, 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড, 50 ml ইথানল, 45 ml পাতিত পানি। এত বেশি লাগবে না, জাস্ট জাইনা রাখো, একটু পরে আমি দেখাচ্ছি। বক্স আছে, সুন্দর করে বক্স আছে, টেনশনের কোনো কারণ নাই। এই যে দেখছো, সুন্দর করে এখানে লেখা আছে, সব কিছু লেখা আছে। ত্বকে অ্যাসিড লাগলে কি করতে হয়, ক্ষত স্থানে 5% সোডিয়াম বাইকার্বন দিতে হয়। তারপরে ত্বকে খাল লাগলে কি করতে হয়, 5% ইথানোয়িক অ্যাসিড দিতে হয়। মানে যা লাগবে তার বিপরীত দিবা, অ্যাসিড লাগলে খার দিবা, খাল লাগলে অ্যাসিড দিবা, সোজা হিসাব। তারপরে চোখে অ্যাসিড বা ক্ষার লাগলে কি করতে হয়, প্রথমে 20 মিনিট ধুইতে হবে, তারপরে 4% সোডিয়াম কার্বনেট দিতে হবে, তারপরে ক্ষার লাগলে বোরিক অ্যাসিড দিতে হবে। পেটের ভিতরে অ্যাসিড প্রবেশ করলে এগুলো আসে না, এগুলো একদমই আসে না, মনে রাখতে হবে না। প্রথম প্রথম 3টা বক্স মনে রাখবা। পেটে ক্ষার গেলে দরকার নাই, ক্ষার গেলে ওই যে 5% ইথানোয়িক অ্যাসিড, মানে তুমি অপশন দেখে আইডিয়া করতে পারবা, সো প্যারা নাই। তারপরে এবার রাসায়নিক বিশ্লেষণ, মানে ওই যে তোমার এখানে পাল্লার ব্যাপার, পলবঙ্গি ব্যালেন্স, সাইটোরিয়াস ব্যালেন্স, এগুলো লাগবে না। তুমি জাস্ট ওই যে আইডিয়াটা জানবা কোন জায়গায় কি লাগে না লাগে। আঙ্গিক বিশ্লেষণ মানে কি, বিকার আর টেস্ট টিউব হলে আঙ্গিক বিশ্লেষণ করা যায়। আর মাত্রিক বিশ্লেষণে কি লাগে, ওই যে বিকার, কনিক্যাল ফ্লাক্স, পিপেট, মিজারিং সিলিন্ডার, মিজারিং ফ্লাক্স, ওয়াচ গ্লাস, ওজন বোতল, গ্লাস রড, এগুলা। মিথানল বাষ্প কি জিনিস, দরকার নাই। গ্লাস সামগ্রী, এই জায়গায় গ্লাস সামগ্রীর সুবিধা অসুবিধা আছে, দরকার নাই। তারপরে ব্যালেন্স, এই যে দেখো, এই যে খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, আসো। ব্যালেন্স মানে ম্যানুয়াল বা হস্তচালিত অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, আর লাগবে কি, ডিজিটাল ব্যালেন্স বা সংখ্যা প্রদর্শনী ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সের আন্ডারে কি আছে, টপ লোড ব্যালেন্স আর অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। আর ম্যানুয়াল মানে হাতের ব্যবহার সুবিধা অসুবিধা, এগুলো থেকে কোনো সময় প্রশ্ন আসে না। এগুলো তুমি পারো, নর্মালি চিন্তা করো। মানে যেগুলো ওই যে হাতে পাল্লা বাটখারার ব্যাপার, সেগুলো কি ব্যবহারে বিদ্যুতের প্রয়োজন হয় না, ওকে ফাইন। বাট বেশি সময় প্রয়োজন, সূক্ষ্মতা কম, ওকে। আর টপ লোড ডিজিটাল ব্যালেন্স আর অ্যানালিটিক্যাল ডিজিটাল ব্যালেন্স, এদের মধ্যে সুবিধা কি, ব্যবহারের জটিলতা নাই, পরিমাপে সূক্ষ্মতা আছে, তাৎক্ষণিক পরিমাপ করা যায়। আর এখানে কি বিদ্যুৎ ব্যবহার লাগে, বিদ্যুৎ লাগে। তার মানে কি, এগুলো কি পড়ানোর জিনিস না, এগুলো একবার জাস্ট রিভিশন দিবা। ওকে। গ্লাস ঘোলাটে হয়ে গেলে কোনটি ব্যবহার করা হয় না। গ্লাস ঘোলাটে হয়ে গেলে মানে এইগুলা কি, এগুলা কিছু এমসিকিউ আছে, দরকার নাই। এই যে এই জায়গায় সুন্দর করে লেখা আছে, গ্লাস ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসেবে গাঢ় এইচসিএল, রাজম্ল, ধুমায়িত সালফিউরিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয়। এ সকল জিনিস ব্যবহারের সময় নিরাপত্তার জন্য যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাহলে দেখো, গ্লাস ঘোলাটে হয়ে গেলে পরিষ্কারক হিসেবে গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়, রাজম্ল ব্যবহার করা হয়, ধুমায়িত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় নাকি, গাঢ় নাইট্রিক অ্যাসিড। ওকে। এই যে নিচে আরো সুন্দর করে বিভিন্ন জিনিস লেখা আছে, একবার চোখ বোলাবার দরকার নাই। তারপরে এই দেখো, বিভিন্ন এখানে কিন্তু কিছু এমসিকিউ আছে ব্যাখ্যা সহ। কাচের যন্ত্রপাতি থেকে কোন ধরনের দ্রব্য অপসারণ করতে যন্ত্রটিকে ধূম নিবারী প্রকোষ্ঠ নেবার প্রয়োজন হয় না।
এই যে এই জায়গায় সুন্দর করে লেখা আছে, হ্যাঁ সুন্দর করে লেখা আছে। ধূম নিবারী প্রকোষ্ঠ মানে কি? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, যে সকল রাসায়নিক দ্রব্য পানি দিয়ে পরিষ্কার করা যায় না সেগুলোকে পরিষ্কার করতে ধূম নিবারী প্রকোষ্ঠ নিয়ে প্রচুর ট্যাপের পানি ও 6 মোলার HCl এবং 6 মোলার পাতিত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ওকে, তারপর এক্ষেত্রে মনে রাখতে হবে 6 মোলার HCl চোখ এবং হাতের চামড়ার জন্য খুবই ক্ষতিকর, সেজন্য গ্লাভস এবং নিরাপত্তা চশমা পরতে হবে। টপ লোড ডিজিটাল ব্যালেন্সে ভর পরিমাপ ত্রুটি এড়ানোর জন্য কোন কাজটি করা যেতে পারে? জাস্ট হালকা রিভিশন দিবেন, দরকার নাই। এখানে কিছু জিনিসপত্র আছে, খুবই খুবই দরকারি জিনিসপত্র। আমি আমি যেটা খুঁজতেছি ওইটা পাচ্ছি কিনা দেখি, দাঁড়ান এক সেকেন্ড। স্পিরিট ল্যাম্প অলরেডি পড়াই ফেলছি, এটা জাস্ট একবার দেখবেন, মানে একটু একটু এই জিনিসগুলো পড়বেন, এগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করা, বুঝছেন, বিভিন্ন বই থেকে কালেক্ট করা। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে একটু ব্যালেন্স নিয়ে আইডিয়া দেওয়া, বুঝছেন, ব্যালেন্স নিয়ে একটু আইডিয়া দেওয়া, দেন আমাদের পড়ালেখা শেষ হয়ে যাবে। ওকে, একটু ব্যালেন্স নিয়ে আইডিয়া দিব। ওকে, হ্যালো। হ্যাঁ, আমি পল ভঙ্গি ব্যালেন্সের স্লাইড খুঁজে পাচ্ছিলাম না, বুঝছেন, পরে পল ভঙ্গি ব্যালেন্সের স্লাইড বের করলাম। ওকে, খেয়াল করেন, ব্যালেন্স দুই টাইপের, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। পলভঙ্গি সার্টোরিয়াস ব্যালেন্স থেকে কখনোই কোনো প্রশ্ন আসে না, সো প্রশ্ন আসবে না। পলভঙ্গি ব্যালেন্স থেকে প্রশ্ন আসে, এটা লাগবে। সার্টোরিয়াস ব্যালেন্স আর পলভঙ্গি ব্যালেন্সের ডিফারেন্সটা কোন জায়গায় ওইটা একটু বলে দিই। সার্টোরিয়াস ব্যালেন্স হচ্ছে গিয়ে এই সাইডে 50 ঘর, এই সাইডে 50 ঘর, মিডলে জিরো, এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। আর পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে এই জায়গায় জিরো, এই জায়গায় 100, এই জায়গায় রাইডারটা থাকে। তার মানে এখানে কয় ঘর? 100 ঘর। এগুলো পরে হিসাব হিসাব আপনাদের দেখাবো। তার মানে এটা হচ্ছে কি আমার পলভঙ্গি ব্যালেন্স, আর এটা হচ্ছে আমার সার্টোরিয়াস ব্যালেন্স। এটা কি আমার সার্টোরিয়াস ব্যালেন্স, এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, এটা হচ্ছে আমার সার্টোরিয়াস ব্যালেন্স। এখানে একটু পড়াশোনা আছে, এটা পড়াশোনা করাইলে আমাদের কাজ শেষ। আসেন, পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্সের জন্য কি লাগে? পয়েন্টার, রাইডার, অ্যাজেটিক প্লেট ইত্যাদি প্রযোজ্য। ওকে ফাইন। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। 0.001 গ্রাম, 0.301 গ্রাম। ওকে, 301 গ্রাম। এটা পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, কয়েকটি স্টার মার্ক দিয়ে রাখুন। এখানেও যদি কথা আছে, এখানে 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম কথা আছে, আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। এটা 5 মিলিগ্রামের জন্য। তাহলে রাইডারের সাহায্যে 0.001 গ্রাম পর্যন্ত ভর নেওয়া যায়। রাইডার 5 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম ভরের হয়ে থাকে। তাহলে রাইডার কি কি হয়ে থাকে? 5 মিলিগ্রামের আর 10 মিলিগ্রামের। পলভঙ্গি ব্যালেন্সে 100 মিলিগ্রাম ভরের কম ভর পরিমাপের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করা হয়। মানে 100 মিলিগ্রাম ভরের কম ভর পরিমাপের জন্য 10 মিলিগ্রামের রাইডার নেওয়া হয়, হোয়াট এভার। আচ্ছা, আমরা একটু পরে দেখবো, আমরা আগে একটু আমাদের মতো করে পড়ি। দেখেন, রাইডার যদি 5 মিলিগ্রামের হয়, রাইডার যদি 10 মিলিগ্রামের, নর্মালি রাইডারের ভর কি হয় বলতো? রাইডারের ভর যদি, রাইডারের ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, হ্যাঁ। তাহলে এম যদি 5 মিলিগ্রাম হয়, কি হয়? 5 মিলিগ্রাম হয়। আর এম যদি 10 মিলিগ্রাম হয়, এটা আমরা পলভঙ্গির জন্য ধরছি। কার জন্য ধরছি বলতো? পলভঙ্গির জন্য ধরছি। একদম ইন জেনারেল সিস্টেম বলি, হ্যাঁ ইন জেনারেল সিস্টেম বলি। সেটা হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করবা, একটা হচ্ছে এম বাই দাগ, রাইডার কনস্ট্যান্ট বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে এম বাই দাগ, আর একটা হচ্ছে টুয়াইস এম বাই দাগ। কখন টুয়াইস এম ব্যবহার করবা? যখন জিরো সবার সর্ববামে থাকবে, সর্ববামে। জিরো যখন, এক সেকেন্ড, আমি কি কোনো কিছু ভুল করতেছি? না, ভুল করতেছি না, ঠিক আছে। এটা যখন জিরো বামে থাকবে, আর এটা যখন জিরো মিডলে থাকবে। সূত্র দুটো সুন্দর করে নোট করো, আমি বুঝাই দিচ্ছি। এই, সূত্র দুটো সুন্দর করে নোট করো, আমি বুঝাই দিচ্ছি। ওকে, বামে থাকলে, জিরো যদি বামে থাকে তাহলে 2m/দাগ, আর জিরো যদি মিডলে থাকে তাহলে m/দাগ। ওকে, এটা একটু নোট করে রাখো। রাইডার কনস্ট্যান্ট বের করার সূত্র। আচ্ছা, এবার দেখো, রাইডারের ভর এম, যেহেতু পলভঙ্গি ধরছি, তার মানে কি জিরোটা
এই জায়গাতে আছে, জিরোটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। মানে আমরা এখন কোন সূত্র ইউজ করব, মানে বামে আছে তার মানে 2m বাই দাগ ইউজ করব। এই আমরা এখন কোন সূত্র ইউজ করব বাবা, আমরা এখন ইউজ করব 2m বাই দাগ। আসো, তাহলে রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার কনস্ট্যান্ট কি হবে, 2m, m কত 5 বাই দাগ, দাগ কয়টা নরমালি, দাগ কয়টা থাকে বলো তো, দাগ 100টা থাকে, দাগ 100, দাগ কিন্তু 100টা কেন, পলভঙ্গি ধরছি, পলভঙ্গিতে দাগ কয়টা থাকে, 100টা থাকে, 0 থেকে 100 ঘর পর্যন্ত। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, 10/100, তার মানে 0.1 গ্রাম, সরি মিলিগ্রাম, তার মানে এটা কি 0. গ্রাম হবে। ক্লিয়ার? ওকে। আবার যদি 10 মিলিগ্রাম থাকে তাহলে রাইডার কনস্ট্যান্ট কি হবে, 2m বাই দাগ, 10 বাই দাগ, তাহলে কি হবে 20/100, তার মানে কি 20/100 মানে কি 1/5, 1/5 মানে 0.2। ক্লিয়ার বাবা? ওকে, তাহলে এই তো রাইডার কনস্ট্যান্ট, এটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। এবার আসো, কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, একটু সলভ করো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি পুরোটা, এখানে সুন্দর করে বিভিন্ন জিনিস দেওয়া আছে। যেমন দেখো এখানে কি বলছে, রাইডারের ভর দিয়ে দিছে 10 মিলিগ্রাম। ওকে, এবার বলছে বিমের দাগ সংখ্যা কত, দাগ সংখ্যা বলে দিছে 100। ভালো করে প্রশ্নটা পড়বা, এই ভালো করে প্রশ্নটা পড়বা। এবার শূন্য কোন জায়গায়, শূন্য মিডলে, এই দেখো শূন্য মিডলে। শূন্য যদি মিডলে হয় তাহলে সূত্র কি হবে বলতো, এই শূন্য মিডলে, তাহলে শূন্য যদি মিডলে হয় তাহলে সূত্র কি, শূন্য মিডলে, শূন্য মিডলে থাকলে এম বাই দাগ, তাহলে এম কত 10 মিলিগ্রাম বাই দাগ কত 100, 0.1। ওই যে দেখো এখানে তাই দেওয়া আছে। আবার দেখো মনে করো এই জায়গায় কি দেওয়া আছে, রাইডারের ভর 5 আর দাগের সংখ্যা 50, এটাও সুন্দর। শূন্য মাঝখানে, মাঝখানে শূন্য দেওয়া আছে, মাঝখানে শূন্য থাকা মানে কি এম বাই দাগ, এম কত ভর কত 5 আর দাগ কত 50, মানে কি 0.1 গ্রাম, সরি মিলিগ্রাম, মিলিগ্রামকে তুমি এখন গ্রামে নিবা আর কি। সূত্র কিন্তু তাই, এই যে দেখো এখানে কি আছে, সর্ববামে শূন্য, সর্ববামে শূন্য, দ্যাট মিনস 2m/100, 2m/দাগ, দেখো দাগ 100 দেওয়া আছে, 2m/50 মানে দাগ 50 দেওয়া আছে। কথা ক্লিয়ার বাবা? তার মানে এই সূত্রটা কিন্তু তোমার জানা থাকা লাগবে। ওকে, ডিজিটাল ব্যালেন্স দিয়ে 2 ডিজিট ব্যালেন্সে 0.01 গ্রাম পর্যন্ত সঠিকভাবে মাপা যায়, 4 ডিজিট ব্যালেন্স দিয়ে 0.001 গ্রাম পর্যন্ত মাপা যায়। ওকে, এখানে 3টা প্রশ্ন আছে, এখানে কয়টা প্রশ্ন তোমার কাছে, এখানে কি একটা প্রশ্ন মনে হচ্ছে না, এখানে 3টা প্রশ্ন, বললাম না স্লাইড পাচ্ছি না, প্রশ্নগুলো তোমার কাছে টাইপ করানো, কথা বুঝছো, প্রশ্ন টাইপ করানো। ওকে ফাইন, আসলে আমরা 3টা প্রশ্ন আলাদা করে সলভ করি। দেখো, পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত, এই যে দেখো 0.301। আবার পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম যদি রাইডার ব্যবহার করা হয় তখন সূক্ষ্মতার পরিমাপ কত, 0.001। এই 5-এ কিন্তু 0.01 হয়, এই যে একটু আগে করাইছিলেন, এইটা মাথায় রাখবা, 5-এ 0.001 গ্রাম, আর 10-এ 0.002। ওকে, এটা একটু মাথায় রাখবা। তারপরে এখানে কি দেওয়া আছে, এই এখানে কি দেওয়া আছে দেখো, দেখা যাচ্ছে না, আমি একটু যেটা দেখি, হুম, রাসায়নিক যদি সঠিকভাবে ওজন পরিমাপ করা যায় 0.00, 3টা 01, হ্যাঁ 3টা 01। একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করলেই দিন দুনিয়া সব খতম। একটা ম্যাথ করবা, একটু কঠিন ম্যাথ, বাট করে ফেলো, আসো একটু করে ফেলো, ম্যাথটা ভালো করে পড়ো আগে, ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। কি বলা হয়েছে, পলভঙ্গি ব্যালেন্সের বামে শূন্য এবং ডানে 100 দাগ যুক্ত ডান পাল্লায়, আচ্ছা তোমার পাল্লা বাটকা রাখতে হবে। ওকে, এই যে ডান পাল্লায় কি আছে দেখো, এটা কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100, আর এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে, রাইট, জিনিস হচ্ছে এরকম। এবার এই জায়গায় কি আছে দেখো, 5 গ্রাম, 2 গ্রাম, 20 মিলিগ্রাম, এই জায়গায় আছে কি 5 গ্রাম, 2 গ্রাম, 7 গ্রাম, আর 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম মানে কত বলতো, 20/1000।
গ্রাম। 20/1000 মানে কি তুমি বের করতে পারবা না? 2/100 মানে 1/50 মানে 0.02। ওকে, 0.02 ভালো করে তাকাও। শূন্য শূন্য কাট, 2/100 মানে 1/50, 1/50 মানে কি 0.02 গ্রাম, 0.02 গ্রাম। ক্লিয়ার বাবা? এখান থেকে 0.02 গ্রাম আসবে। এরপর একটু ভালো করে তাকাও। এরপরে এরপরে কি আছে? এরপরে আছে 10 মিলিগ্রাম রাইডারটিকে, রাইডারের ভর কত দেওয়া আছে? রাইডারের ভর দেওয়া আছে 10 মিলিগ্রাম। রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয়, খেয়াল করো, রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার কনস্ট্যান্ট কত? রাইডার কনস্ট্যান্ট হচ্ছে 2m বাই দাগ। কেন? জিরো কিন্তু এই সাইডে আছে, হ্যাঁ। দাগ কয়টা? 100 না? 100 দাগ যুক্ত। তাহলে 2 ইন্টু 10 মানে 20/100 মানে কি 0.002 গ্রাম। হ্যাঁ, এটাও কিন্তু আমরা একটু আগে দেখছি, এর একটু আগে দেখছি আমরা, হ্যাঁ। যদি 10 মিলিগ্রাম হয় তখন 0.002 গ্রাম হয়। ওকে, ফাইন। তাহলে রাইডারের ভর দেওয়া আছে 10 মিলিগ্রাম, তাই রাইডার কনস্ট্যান্ট আমরা পেয়ে গেছি, ফাইন। এরপরে বলা আছে বিমের, রাইডারটিকে বিমের 20 নাম্বার দাগ পর্যন্ত স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে 20 নাম্বার দাগ, হ্যাঁ, 20 নাম্বার। বলছে বস্তুটির ওজন কত? সূত্র লিখে ফেলো, সূত্র লিখে ফেলো, শেষ, ম্যাপ পড়া শেষ। বস্তুর ওজন কি হবে বলো তো? বাটখারার ওজন প্লাস রাইডার কনস্ট্যান্ট ইন্টু দাগ। এটা হচ্ছে কি আমার টোটালটা। এবার বাটখারার ওজন কত? বাটখারার ওজন হচ্ছে এটা 5, 2, 7, 7 প্লাস 0.2 গ্রাম। এইটা প্লাস আর সি কত? রাইডার কনস্ট্যান্ট কত? দাগ কটুক, দাগ হচ্ছে 20 ঘর, 20 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে। এই কটুক সরানো হয়েছে, দেখো ভালো করে তাকাও, দেখা যায় 20 ঘর পর্যন্ত সরানো হয়েছে, হ্যাঁ, 20 ঘর পর্যন্ত সরানো হয়েছে। তাহলে এখন কি আসবে দেখো, এটা হিসাব করো। 20 দুগুণা 40 মানে 2 ঘর বুক করে ফেলবে। এই 20 দুগুণা 40, 40 মানে কিন্তু 2 ঘর বুক করে ফেলবে, রাইট? মানে এখানে কি হবে? 0.004। তাহলে কি আসবে দেখো, 7.02, 2 ঘর গেল 4, এত গ্রাম, দেখো এত গ্রাম। তার মানে কি, তোমার এই সূত্রটা কিন্তু জেনে ফেলতে হবে, এই সূত্রটা জেনে ফেলতে হবে। ওকে, মোটামুটি এতটুকুই কাজ, তোমার কাজ এতটুকুই। মানে এতটুকু পড়লে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কমপ্লিট। আর বেশি কিছু পড়ার দরকার নাই, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আর বেশি কিছু পড়ার দরকার নাই। আরেকটা জিনিস একটু সুন্দর করে লেখো, প্রাইমারি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আরেকটা সুন্দর জিনিস একটু লিখতে পারো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পরিমাপ করা হয় কিসে বলতো? পলভঙ্গি বা 4 ডিজিটে, 4 ডিজিট ব্যালেন্স। ওকে, সেকেন্ডারি হচ্ছে রাফ ব্যালেন্স বা 2 ডিজিট। সেকেন্ডারি কি? রাফ ব্যালেন্স 2 ডিজিট। আর প্রাইমারি সেকেন্ডারি আর কি বলতো? আর হচ্ছে আরেকটা জিনিস একটু লিখে রাখো, HCl, H2SO4, এদেরকে মিজারিং সিলিন্ডারে মাপা হয়। দ্যাটস ইট, এতটুকুই পড়া। পড়া বেশিটুকু নাই, পড়া অল্প, পড়া বেশি পড়তে হবে না, অল্প পড়তে হবে। তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে কি কি পড়বা মূলত? ওই যে ক্রমিক অ্যাসিড, তারপরে চোখে কতটুকু লাগলে, তারপরে কারে দিয়ে কতটুকু পরিমাপ করা যায়, যেমন হচ্ছে ওই যে বুলেট দিয়ে কতটুকু পরিমাপ করা যায়, আয়তন মাফিক ফ্লাক্স দিয়ে কতটুকু পরিমাপ করা যায়, তারপরে কার কার পার্থক্যের জন্য কি কি ব্যবহার করা হয়, তারপর কার বিকল্প হিসেবে কি ব্যবহার করা হয়, পলভঙ্গি ব্যালেন্স দিয়ে সর্বোচ্চ কতটুকু মাপা যায়। দ্যাটস ইট।
এতটুকু জানা থাকলে ল্যাপ্লাসিয়ান নিরাপদ ব্যবহার থেকে কোনো প্রশ্ন তুমি আটকাবা না। ওকে, এবার ডিওর প্রশ্নটা আমার এখানে ছিল, দেখি তো এবার ডিওর প্রশ্নতে কি আসছে। ডিওর প্রশ্ন কি এটা? হ্যাঁ, ডিওর প্রশ্ন এটা। দেখো তো ডিওর প্রশ্নে এবার একটা প্রশ্ন ছিল। উম কই গেল প্রশ্নটা? 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, দেখি দেখি 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। এবার ডিওর প্রশ্ন, হ্যাঁ এবার ডিওর প্রশ্ন। দেখো, এটা হচ্ছে ডিওর প্রশ্ন। কি প্রশ্ন আসছে দেখো। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো তো এই প্রশ্নটা কি এই স্লাইডের বাইরে থেকে আসছে কিনা। আমি বলবো না, তুমি বলবা। এই পোলাপাইন, কথা তুমি বলবা, আমি কেন বলবো বাবা? দেখো, এই যে এই যে প্রমাণ দ্রবণ তৈরি করা হয় কি দিয়ে? মেজারিং ফ্লাক্স দিয়ে। এই দেখো, বুলেট না, পিপেট না, বুলেট কিন্তু কি ওই যে তোমার টাইট্রেশনের সময় ব্যবহার করা হয়। এটা কি টু ডেলিভার, মিজারিং সিলিন্ডার তো না। তাহলে প্রমাণ দ্রবণ তৈরি করতে কি লাগে বলো তো? ফ্লাক্স লাগে, ভলিউমেট্রিক ফ্লাক্স। মিজারিং ফ্লাক্স মানে ভলিউমেট্রিক ফ্লাক্স, দুটা আলাদা যদিও, বাট ফ্লাক্স ব্যবহার করা হয়। ওকে, একটু পার্থক্য। তার মানে কি, তোমার যে এই যে প্রশ্নটা আসলো, এই প্রশ্নটা কি তুমি অ্যান্সার করতে পারছো না পারো নাই? এই ধরনের প্রশ্ন আসে। কারে দিয়ে কটুক মাপা হয়? 1 ml, 2 ml। সেমি মাইক্রোতে কটুক মাপা হয়, মাইক্রোতে কটুক মাপা হয়। প্রশ্ন কিন্তু এগুলাই, ঘুরে ফিরে এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে। কার বিকল্প এসে কি ব্যবহার করা হয়, শেষ। ক্রমিক অ্যাসিড মিশ্রণ, গ্লাসকে কে ক্ষয় করে, কে করে না, কথা বোঝা গেছে? যা যা পড়াইছি, পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্স থেকে ম্যাথ আসার সম্ভাবনা কম, তাও করাই দিছি যাতে রিস্ক না থাকে। কথা বুঝছো? বেশি প্রেশার নিয়ে পড়বা না, যা যা পড়াইছি তা তা পড়বা, যা যা বলছি আসবে তা তা পড়বা। একটু পড়লে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।